Hello students, welcome to my channel Science Tutorial। দেখো আমরা ডেইলি বেসিসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির জন্য ডেইলি বেসিসে জিকে জিএস প্র্যাকটিস করে চলেছি। আজকে তার পর্ব নাম্বার 25। এর আগে 24টা পর্ব আলোচনা করা হয়ে গেছে। যারা এর আগে 24টা পর্ব দেখো নাই, দেখবে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা পুরো প্লেলিস্ট পেয়ে যাবে। সেখানে 1 থেকে 24 পর্যন্ত প্রত্যেকটা ভিডিও পরপর করে সাজানো রয়েছে। তো তোমরা এই 24টা ভিডিও দেখে নিও। আজকে শুরু করছি পর্ব নাম্বার 25। তোমাদের সামনে প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 60। অলরেডি 59 অবধি কোশ্চেন আলোচনা করা হয়ে গেছে আগের পর্বে, সেই অনুযায়ী আজকে হচ্ছে কোশ্চেন নাম্বার 60। প্রথম প্রশ্ন, মিজোরামের রাজধানী কি? আইজল, গ্যাংটক, রায়পুর নাকি দিসপুর? তো মনে রাখবে মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। আইজল হয়ে গেল মিজোরামের রাজধানী। তো দেখো এখানে মিজোরামের রাজধানী আইজল। মিজোরামের অবস্থান কোথায়? এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটা পাহাড়ি রাজ্য। তারপরে আমরা চলে আসি গ্যাংটক। অপশনে আমাদের গ্যাংটক ছিল। গ্যাংটক, গ্যাংটকের রাজধানী রাজ্য হচ্ছে গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী। গ্যাংটক হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে হিমালয়ের কোলে অবস্থিত একটি রাজ্য। আমরা গ্যাংটক সম্পর্কে একটু জেনে নিই। সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক এবং এটি সবচেয়ে বড় শহর। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা তার মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং বৌদ্ধ মঠগুলির জন্য বিখ্যাত। দেন রায়পুর। রায়পুর হচ্ছে ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর। এটি ভারতের মধ্য পূর্বাঞ্চলে অবস্থিত একটি রাজ্য। গুরুত্ব কি? ছত্তিশগড়ের রাজধানী এবং একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এটি ভারতের প্রাচীনতম শহরগুলির মধ্যে দিক থেকে, ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। দিসপুর। দিসপুর হচ্ছে আসামের রাজধানী হচ্ছে দিসপুর। এটি এই যে আসাম যে রাজ্যটা, সেটা ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটা রাজ্য। তারপরে দেখো যে গুয়াহাটি হলো আসাম রাজ্যের বৃহত্তম শহর। এই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের একটু জেনে নিতে লাগবে। আমাদের সামনে তার পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 61। চাপের সূত্র কি? দেখো, চাপের সূত্র বলতে এখানে চাপের সূত্র কি সেটা তোমাদের কাছে চেয়েছে। চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল করলে আমরা কি পাবো? বল বাই ক্ষেত্রফল করলে আমরা পাবো হচ্ছে চাপ। এটা হচ্ছে চাপের রাশিমালা। তো কি হয়ে গেল? বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। আমাদের পরের প্রশ্ন রয়েছে, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। কার্বনের পারমাণবিক সংখ্যা 6। আমাদের পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিতে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়? অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে। ভিনিগারে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। দেখো, অ্যাসিটিক অ্যাসিড মূলত ভিনিগারে পাওয়া যায়। এবার অ্যাসিটিক অ্যাসিড সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সূত্র হচ্ছে, এটা হয়ে যাবে CH3COOH। তবে তোমাদের লেখাটা লিখতে লাগবে এরকম CH3COOH। এটা হচ্ছে
অ্যাসিটিক অ্যাসিডের কেমিক্যাল ফর্মুলা। অ্যাসিটিক অ্যাসিডের সাধারণ নাম কি? আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিডকে ইথানোয়িক অ্যাসিডও বলা হয়, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড নামেও পরিচিত। এবার আমরা দেখব ভিনিগারে কত পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড উপস্থিত থাকে। দেখো, ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিড এবং জলের একটা দ্রবণ। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সাথে জল মেশানোর পরে কি তৈরি করা হয়? ভিনিগার তৈরি করা হয়। ভিনিগারে সাধারণত অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের যে ঘনত্ব সেটা হচ্ছে তোমার, এটা হয়ে যাবে তোমাদের 4%। ঠিকই আছে, 4% থেকে 8% পর্যন্ত, 4% থেকে 8% পর্যন্ত থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের মধ্যে। অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার কি, বা ভিনিগার কোথায় ব্যবহার করা হয়? দেখো, খাদ্য সংরক্ষণে, রান্নায় এবং পরিষ্কার করার কাজে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। আমরা এবার আরও কিছু প্রাকৃতিক অ্যাসিড এবং তাদের সোর্স সম্পর্কে জেনে নিই, কেন কি এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এর উপর থেকে প্রায় পরীক্ষায় কোশ্চেন আসতে দেখা যায়। আমরা দেখব কিছু জৈব অ্যাসিডের নাম এবং সেই সমস্ত জৈব অ্যাসিড কোন কোন জৈব উপাদানে পাওয়া যায়। প্রথমত হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমরা একটু আগে পড়লাম, ভিনিগার। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে, কমলা লেবুতে, মুসাম্বিতে। ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় টক দইয়ে, বাটার মিল্কে, অর্থাৎ দুগ্ধজাত দ্রব্যের মধ্যে জেনারেলি আমরা ল্যাকটিক অ্যাসিড পাবো। টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে, আঙুরে টার্টারিক অ্যাসিড রয়েছে। অক্সালিক অ্যাসিড পাবো আমরা টমেটো, পালং শাক, এখানে আমরা অক্সালিক অ্যাসিড পাবো। ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পিঁপড়ের হুলে, মৌমাছির হুলে, সাপের বিষেও কিন্তু ফর্মিক অ্যাসিড রয়েছে, তোমরা এখানে লিখে নেবে সাপের বিষেও কিন্তু ফর্মিক অ্যাসিড রয়েছে। সাপের বিষ, তাতেও কিন্তু আমরা ফর্মিক অ্যাসিড পাবো। তো এই চারটা মোস্ট ইম্পর্টেন্ট চার্ট, তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে, কেন কি কোন জৈব অ্যাসিড এর উৎস কি সেখান থেকে কিন্তু প্রায় পরীক্ষায় কোশ্চেন আসতে দেখা যায়। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, ওয়ার্লি লোকচিত্র ভারতের কোন রাজ্যের অন্তর্গত? ওয়ার্লি লোকচিত্র পেইন্টিং কোন রাজ্যে রয়েছে? ওয়ার্লি লোকচিত্র রয়েছে মহারাষ্ট্রের ওয়ার্লি লোকচিত্র বিখ্যাত। এবার আমরা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু এক্সট্রা পয়েন্ট আমরা জেনে নেব। প্রথমত হচ্ছে মধুবনী। এই মধুবনীরই আরেক নাম হচ্ছে মিথিলা চিত্রকলা। এই কোশ্চেনটা অলরেডি কিন্তু আমি আগের সেটগুলিতে আলোচনা করেছি, তো যারা আগের সেটগুলি দেখোনি অবশ্যই দেখবে। কিছু কোশ্চেন তোমরা কমন পাবে, এটা কমন পাওয়ার পিছনে একটাই কারণ, যে একই কোশ্চেন যদি বারবার তোমাদের আমি প্র্যাকটিস করাই সেক্ষেত্রে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের ক্লাসের মধ্যেই তৈরি হয়ে যাবে। তাই একই ধরনের প্রশ্ন কয়েকবারই তোলা হয়েছে, তবে প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু তোমরা নতুন নতুন প্রশ্নই ম্যাক্সিমামটাই পাবে। মধুবনী চিত্রকলারই আরেক নাম হচ্ছে মিথিলা চিত্রকলা। এটি বিহার রাজ্যের খুবই জনপ্রিয় একটা পেন্টিং বা চিত্রকলা। এই চিত্রকলায় উজ্জ্বল রং ব্যবহার করে দেবদেবী ও প্রকৃতির চিত্র অঙ্কন করা হয়। এরপর চলে আসি মহারাষ্ট্রের, যেটা আমরা ওয়ার্লি লোকচিত্র পড়লাম, যেটা আমাদের কোশ্চেনের মধ্যেই ছিল। মহারাষ্ট্রের ওয়ার্লি লোকচিত্র কোথাকার? ওয়ার্লি বা বোর্লি। অ্যাকচুয়ালি তোমাদের ইংরেজিতে এরকম হয় WORLI, এটা ওয়ার্লি বা বোর্লি। লোকচিত্র হচ্ছে তোমাদের মহারাষ্ট্র রাজ্যের লোকচিত্র। এই চিত্রকলার একটু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। ওয়ার্লি লোকচিত্রকলার, ওয়ার্লি চিত্রকলা মূলত চালের গুঁড়ো দিয়ে তৈরি সাদা রং, জ্যামিতিক আকার ব্যবহার করে দৈনন্দিন জীবনের দৃশ্য
ফুটিয়ে তোলে। পূর্বাঞ্চলের ওড়িশার পটচিত্র কাপড়ের উপর আঁকা হয়। পটচিত্র কোথাকার? পটচিত্র হচ্ছে ওড়িশার। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবে। পটচিত্র কোথাকার? পটচিত্র হচ্ছে ওড়িশার। তারপরে আমরা দেখে নেব যে তামিলনাড়ুর তাঞ্জোর চিত্র। তাঞ্জোর চিত্রকলা কোথাকার? তাঞ্জোর হচ্ছে তামিলনাড়ুর লোকচিত্র। তো তোমরা এক্সট্রা ইনফরমেশনটা এখান থেকে দেখে নেবে। চলে যাই তার পরের প্রশ্নে। তার পরের প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 65। নিচের কোনটি আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ? আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ। দেখো যে রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ, যার আয়তন হচ্ছে তোমার 17,00,000 17,98,242 বর্গ কিলোমিটার। এটি ইউরোপ এবং এশিয়া মহাদেশ জুড়ে বিস্তৃত। আয়তনে শীর্ষ 5টি বৃহত্তম দেশ কি কি? প্রথমে হচ্ছে রাশিয়া, রাশিয়ার পরেই হচ্ছে কানাডা, কানাডার পরে চীন, চীনের পরে হচ্ছে ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে ব্রাজিল। মানে আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বড় হচ্ছে রাশিয়া, তারপরে কানাডা, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র আর ব্রাজিল। একটু মনে রাখবে। দেখো আমাদের তারপরে পরবর্তী প্রশ্ন কি রয়েছে। 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সবচেয়ে জনবসতিপূর্ণ রাজ্য? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড, আসাম, মহারাষ্ট্র আর বিহারের মধ্যে বিহার হচ্ছে তোমার ঘনবসতিপূর্ণ এক রাজ্য। দু 2011 সালের জনগণনা অনুসারে বিহার হলো সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য। বিহারের যে জনঘনত্ব সেটা প্রতি বর্গ কিলোমিটারে 1106 জন। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে কম্পিউটার থেকে। BIOS বায়োস এর পুরো নাম কি? BIOS এর পুরো নাম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এখন আমরা বায়োস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। বায়োস তো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম হয়ে গেল। কাজ কি? এটি হলো এক ধরনের ফার্মওয়্যার যা একটি কম্পিউটারে মাদারবোর্ডে সঞ্চিত থাকে। এটি কম্পিউটারের প্রথম বুটিং প্রোগ্রাম। গুরুত্ব কি? যখন কম্পিউটার চালু করা হয় তখন BIOS প্রথম লোড হয়। এটি কম্পিউটারের সকল হার্ডওয়্যার উপাদান যেমন কিবোর্ড, মাউস, হার্ড ডিস্ক, র্যাম ইত্যাদি পরীক্ষা করে এবং অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, লাইনাক্স লোড হওয়ার প্রক্রিয়াকে শুরু করে থাকে। এটা হচ্ছে বায়োসের ফাংশন। আমাদের এরপরে প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 68। নিচের কোনটি অ্যাকচুয়ালি স্পেলিং এরর আছে। নিচের কোনটি কম্পিউটার সরঞ্জাম নয়? দেখো মাউস কম্পিউটারের সরঞ্জাম, কিবোর্ড সেটা কম্পিউটারের এক ইনস্ট্রুমেন্ট বা সরঞ্জাম, প্রিন্টার সেটাও, কিন্তু কাগজ আর পেন্সিল এটা কিন্তু কম্পিউটারের সাথে কানেক্টেড নয়। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আমাদের এর পরের প্রশ্ন রয়েছে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? তো প্রথমত আমরা সোডিয়াম কার্বনেটের সংকেত দেখব, তারপর তার আণবিক ভর ক্যালকুলেট করা শিখব। তো দেখো সোডিয়াম কার্বনেটের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে Na2CO3।
কি Na2CO3। আচ্ছা আমি তোমাদের এটাকে ক্যালকুলেট করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ওয়েট, এখানে ক্যালকুলেট করে দেখাই। সোডিয়াম কার্বনেট, দেখো সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর কত। তো সোডিয়াম কার্বনেটের কেমিক্যাল ফর্মুলা প্রথমে আমরা লিখি। সোডিয়াম কার্বনেটের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে Na2CO3। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের কেমিক্যাল ফর্মুলা। তো সোডিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ভর হয়ে যাচ্ছে 23। এই ডেটাগুলো মুখস্থ রাখতে লাগবে। কার্বনের ক্ষেত্রে পারমাণবিক ভর হচ্ছে 12। অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর হয় 16। এবার ক্যালকুলেট করি। সোডিয়ামের 23, এখানে Na2 আছে, অর্থাৎ দুটা সোডিয়ামের পরমাণু আছে, তার জন্য 23 গুণ 2 প্লাস কার্বন রয়েছে একটা, তার জন্য কার্বনের 12, তো আমি এখানে লিখছি 12 প্লাস O3 অক্সিজেনের হচ্ছে 16। অক্সিজেন রয়েছে এখানে 3টা, তার জন্য মাল্টিপ্লাই বাই 3, 3 দিয়ে গুণ করলাম। এবার ক্যালকুলেট যদি করি, 23 দুগুণ এখানে 46 হয়ে যাবে, প্লাস থাকছে হচ্ছে 12, প্লাস এখানে তোমরা পাবে হচ্ছে 3 × 48। তো এবার যদি যোগ করে দিই, 48 আর 12 হয়ে যাচ্ছে 60, 60 আর 46 যোগ করলে হচ্ছে 106। অর্থাৎ সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হয়ে যাচ্ছে 106, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। শোনো, আমরা তো সোডিয়াম কার্বনেটের সংকেত দেখলাম। সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2CO3। তবে সোডিয়াম কার্বনেটের সাথে সাধারণত জল যুক্ত অবস্থায় থাকে। যখন সোডিয়াম কার্বনেটের সাথে জল যুক্ত অবস্থায় থাকবে তখন সেটাকে বলা হবে ওয়াশিং সোডা বা কাপড় কাচা সোডা বলা হবে, বা ওয়াশিং সোডা। তো অনেক সময় পরীক্ষায় এই কোশ্চেনটাও আসে যে ওয়াশিং সোডা এর কেমিক্যাল ফর্মুলা কি। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ফর্মুলাটাই আসবে, Na2CO3 সোডিয়াম কার্বনেট ডট 10টা জলের অণু থাকবে 10H2O। তখন সেটাকে কি বলতে লাগবে? ডেকাহাইড্রেট। ডেকা শব্দের অর্থ হচ্ছে 10, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, এটা হচ্ছে ওয়াশিং সোডার রাসায়নিক নাম। আমাদের তার পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 70। নিম্নলিখিত কোন শহরটিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর সদর দপ্তর অবস্থিত? কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, তো এটাকে ইংরেজিতে বলি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনী, মানে ফোর্স। সেন্ট্রাল থেকে আমি সি নিলাম, তাহলে এটা হচ্ছে CRPF, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এর যে সদর দপ্তর, এই সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে, নয়াদিল্লিতে রয়েছে CRPF এর সদর দপ্তর। CRPF এর কাজ কি? ভারতের CRPF এর কাজ হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা এবং রাজ্য পুলিশকে আইন শৃঙ্খলা বজায় রাখতে ও বিদ্রোহ দমনে, সন্ত্রাসবাদ মোকাবিলায় সহায়তা করা। CRPF 1939 সালে ক্রাউন রিপ্রেজেন্টেটিভস পুলিশ হিসাবে গঠিত হয়েছিল। ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ ছিল পূর্ব দিকে CRPF এর নাম। পরে 1949, এটা 39, এটা হচ্ছে 1949 সালের CRPF আইন পাশের মাধ্যমে এর নামকরণ করা হয় CRPF, মানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বলা হয়। তার মানে আগে নাম কি ছিল? ক্রাউন রিপ্রেজেন্টেটিভস পুলিশ, এটা ছিল CRPF এর পূর্ববর্তী নাম। চলে আসলাম তার পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার
71 মহাকর্ষ বল সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? দেখো, মহাকর্ষ বল কি? এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকেই বলা হবে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের তত্ত্বের বা মহাকর্ষ বলের সম্পর্কে কে ধারণা দেন? বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। তিনি এই মহাকর্ষ বল সম্পর্কে ধারণা দিয়েছেন। তো এটা সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? এটি একটি অস্পর্শক বল, একদম রাইট। যেমন দুটা বস্তু আছে, সেই দুটা বস্তু যদি একটা আরেকটার মধ্যে টাচ করে নাও থাকে, তবু একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করবে, এটা একদমই ঠিক। এটি যেমন আকর্ষণীয় হতে পারে তেমনি বিকর্ষীয় হতে পারে না, একদমই না। মহাকর্ষ বল শুধু আকর্ষণ করে, বিকর্ষণ করে না, এটা ভুল। এটি একটি অনন্য বল যা কেবল পৃথিবীতে রয়েছে, একদমই নয়। মহাকর্ষ বল পৃথিবীতে নয়, এই মহাজগতের মধ্যে বিরাজমান, এই মহাজগতের মধ্যেও রয়েছে। প্রত্যেকটা গ্রহকে, প্রত্যেকটা নক্ষত্র, প্রত্যেকটা গ্রহ নক্ষত্রকে, মানে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকে আকর্ষণ করে যাচ্ছে অনবরত, এটাই হচ্ছে মহাকর্ষ বল। তাহলে এটা শুধুমাত্র পৃথিবীতে বিরাজমান এরকম ব্যাপার নয়, এটা ভুল। এটি একটি শক্তিশালী বল না, মহাকর্ষ বল বিশেষ এক শক্তিশালী বল নয়। তো কাজেই এখানকার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। মহাকর্ষ বল একটা এমন ধরনের বল যার জন্য টাচ করে থাকতে লাগবে এরকম ব্যাপার নেই। অস্পর্শজনিত বল তোমরা বলতে পারো মহাকর্ষ বলকে। দেখো, আমরা চলে আসলাম তার পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 72। হিন্দু সংস্কার সংগঠন ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন রাজা রামমোহন রায়, তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন। এখন আমরা ব্রাহ্ম সমাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন রাজা রামমোহন রায়। কত সালে? 1828 খ্রিস্টাব্দের 20 আগস্ট রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাকচুয়ালি ব্রাহ্ম সমাজের পূর্ব নাম ছিল ব্রাহ্ম সভা। পরে 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করে। উদ্দেশ্য কি? ব্রাহ্ম সমাজ কেন তৈরি করা হয়েছে? হিন্দু ধর্মের মধ্যে এক ঈশ্বরবাদ প্রচার করা, মূর্তি পূজা, জাতিভেদ প্রথা, সতীদাহ প্রথা ইত্যাদি সামাজিক কুসংস্কারের বিরোধিতা করা, এটাই ছিল ব্রাহ্ম সমাজের মূল উদ্দেশ্য। এটি ছিল মূলত একটি যুক্তিবাদী এবং সমাজ সংস্কারমূলক এক আন্দোলন। অন্যান্য নেতৃত্ব, মানে ব্রাহ্ম সমাজ তো রাজা রামমোহন রায় গঠন করেছিলেন, সেটা ঠিক, কিন্তু এই ব্রাহ্ম সমাজ গঠনের ক্ষেত্রে আর কোন কোন ব্যক্তিত্বের বিশেষ অবদান রয়েছে সেটা একটু আমরা দেখে নিই। অন্যান্য পরবর্তীকালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজকে আরও এগিয়ে নিয়ে যান। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়ে ভারতীয় ব্রাহ্ম সমাজ এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে আদি ব্রাহ্ম সমাজ গঠিত হয়। তো অনেক সময় প্রশ্ন এইভাবে হয়, আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। আবার যদি প্রশ্নে বলে যে ভারতীয় ব্রাহ্ম সমাজ বা ভারতবর্ষীয়, এটা অনেক সময় ভারতীয় ব্রাহ্ম সমাজই লেখা থাকে, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বা ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন। আর যদি বলে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজের পূর্ব নাম কি ছিল? ব্রাহ্ম সমাজের পূর্ব নাম ছিল ব্রাহ্ম সভা। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1828 সালে এটি প্রতিষ্ঠিত হয়। তার পরের প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 73। ভারতের নিচের কোন উপদ্বীপীয় নদীটি পশ্চিম প্রবাহিত নদী? ভারতের নিচের কোন নদীটি, উপদ্বীপীয় নদীটি পশ্চিম প্রবাহিত নদী? পশ্চিম দিকে প্রবাহিত নদী হচ্ছে নর্মদা। নর্মদা হচ্ছে পশ্চিম দিকে প্রবাহিত নদী, অর্থাৎ পশ্চিম বাহিনী নদী। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। সাধারণত যে নদীগুলি পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়েছে তারা জেনারেলি বঙ্গোপসাগরে অর্থাৎ বে অফ বেঙ্গলে পতিত হয়েছে।
তারপরে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত নদীগুলি বে অফ বেঙ্গলে পতিত হয়েছে। তবে কিছু নদী ব্যতিক্রম রয়েছে, যারা কি হয়েছে, যারা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে, হয়ে আরব সাগরে পতিত হয়েছে। প্রধান পশ্চিম বাহিনী নদীগুলি হলো, এক তো হচ্ছে তোমাদের নর্মদা, দুই হচ্ছে তাপ্তি। এই দুইটা তোমাদের পশ্চিম বাহিনী নদী হিসেবে মনে রাখতে লাগবে। যদি নর্মদা অপশনে না থাকে সেক্ষেত্রে তোমাদের অপশনে কিন্তু অবশ্যই তাপ্তি থাকবে। নর্মদা, এটি বিন্ধ্য ও সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে একটি গ্রস্ত উপত্যকা বরাবর প্রবাহিত হয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটাও অনেক সময় পরীক্ষায় আসে, রিফট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এমন একটি নদীর নাম। সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু নর্মদা রিফট ভ্যালি অর্থাৎ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে গুজরাটে খাম্বাট উপসাগরে গালফ অফ খাম্বাট দিয়ে আরব সাগরে পতিত হয়েছে। এর আগের সেটে আমি এই প্রশ্নটা তোমাদের করিয়েছিলাম, নিম্নলিখিত কোনটি খাম্বাত উপসাগরে পতিত হয়েছে? সেক্ষেত্রে কিন্তু আমাদের অপশন ছিল নর্মদা। কিংবা কোশ্চেনটা অনেক সময় এইভাবে হয়, নর্মদা নদী কোথায় পতিত হয়েছে? সেক্ষেত্রে উত্তর কিন্তু অপশনে তোমরা পাবে খাম্বাত উপসাগরে। তারপর দেখো তাপ্তি, এটিও নর্মদার সমান্তরালভাবে একটি গ্রস্ত উপত্যকা বরাবর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। অর্থাৎ গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে আরেকটা নদীর নাম কি? আরেকটা নদীর নাম হচ্ছে তাপ্তি। এক তো হচ্ছে নর্মদা, দুই হচ্ছে তাপ্তি। এটা কোথায় পতিত হয়েছে? এটি আরব সাগরে পতিত হয়েছে। এখন আমরা কাজ করব, পূর্ব বাহিনী নদী সমূহ সম্পর্কে জানবো, মানে কোনগুলি পূর্ব বাহিনী নদী। পশ্চিম বাহিনী তো দুটা জানলামই আমরা, এক তো হচ্ছে নর্মদা, দুই হচ্ছে তাপ্তি। পূর্ব বাহিনী নদী সমূহ কি কি? গোদাবরী পূর্ব বাহিনী নদী, কৃষ্ণা পূর্ব বাহিনী নদী, কাবেরী পূর্ব বাহিনী নদী, মহানদী পূর্ব বাহিনী নদী। আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 74। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। দেখো, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চলটি ডুয়ার্স বা তরাই নামে পরিচিত। তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। হিমালয়ের পাদদেশ অঞ্চল, প্রথমে আমরা ডুয়ার্স সম্পর্কে জেনে নিই, দেন আমরা তরাই সম্পর্কে জানব। ডুয়ার্স, এটি মূলত পূর্ব হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ এবং আসামের উত্তর পূর্ব অংশে বিস্তৃত। ডুয়ার্স কথাটি এসেছে দ্বার শব্দ থেকে। অনেক সময় প্রশ্নে এই কোশ্চেনটাও আসে যে ডুয়ার্স শব্দটির অর্থ কি? দ্বার বা দরজা, মনে রাখবা। কারণ এটি ভুটান ও উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে কাজ করছে। এটি ভুটান ও উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে কাজ করার জন্য এটার নাম হয়েছে ডুয়ার্স বা দরজা। এই অঞ্চলে চা বাগান, ঘনবন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। তরাই, এটি ডুয়ার্স অঞ্চলের পশ্চিম ভাগ এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও শিলিগুড়ি জেলার দক্ষিণাংশ জুড়ে বিস্তৃত। তরাই শব্দের অর্থ হচ্ছে ভিজে মাটি, নিচু জমি বা স্যাঁতসেঁতে মাটিও কিন্তু তোমাদের অপশনের মধ্যে অনেক সময় থাকে। তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে মাটি। এই অঞ্চলটি ঘন বন, উঁচু ঘাস এবং আর্দ্র পলিমাটির জন্য সুপরিচিত। সাধারণত দার্জিলিং জেলার দক্ষিণে সমতল ভূমি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত বিস্তৃত এই পাদদেশ অঞ্চলটিকে একত্রে ডুয়ার্স ও তরাই অঞ্চল বলে। তো আমাদের উত্তর কি হয়ে যাবে? হিমালয় অঞ্চলের পাদদেশ কি নামে পরিচিত? হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। আশা করি ভিডিওটি তোমাদের বেশ হেল্পফুল হবে। এরপর দিন আবার ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।